গল্পের শুরুতে আমরা দেখি একটি মেয়ে গাছ থেকে ঝুলছে। হঠাৎ একটি অন্ধ ডাইনোসর তার দিকে এগিয়ে আসে। ডাইনোসরটি তাকে দেখতে পায় না, কিন্তু ঠিক সেই মুহূর্তে মেয়েটি নিচে পড়ে যায়। তার চিৎকার শুনে ডাইনোসরটি তার দিকে এগোতে শুরু করে। মেয়েটি প্রাণ বাঁচিয়ে পানিতে লুকিয়ে পড়ে, কিন্তু ডাইনোসরটিও সেখানে পৌঁছে যায়। মেয়েটির কি হয়েছিল তা জানতে আমাদের গল্পে একটু পেছনে যেতে হবে। এটাই সেই সূচনা যেখানে মানুষ ও ডাইনোসর একসাথে বসবাস শুরু করে। এখন পরিস্থিতি এমন যে ডাইনোসররা আর জঙ্গলে সীমাবদ্ধ নেই, বরং মানুষের পাশাপাশি বসবাস করতে শুরু করেছে। কিন্তু মানুষ ও ডাইনোসরের একসাথে বসবাসের স্বপ্ন অপূর্ণই থেকে যায়। উভয়ের মধ্যে ভয়, দূরত্ব এবং সংঘাত বাড়তেই থাকে। যেখানেই ডাইনোসর পৌঁছায় সেখানেই কালো বাজারও দ্রুত বাড়তে শুরু করে। মানুষ তাদের ধরতে, বিক্রি করতে এবং ব্যবহার করতে যে কোনো কিছু করতে রাজি থাকে। অবৈধ শিকার এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই পরিস্থিতি সামাল দিতে মার্কিন সরকার একটি বড় বৈজ্ঞানিক সংস্থাকে ডাইনোসরদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দেয়। এই কোম্পানিটি জেনেটিক্স এবং জৈব গবেষণার জন্য বিখ্যাত, এবং এর সিইও লুইস ডসন ইতালির পাহাড়ে একটি বিশেষ ডাইনোসর অভয়ারণ্য তৈরি করেন। তিনি দাবি করেন যে ডাইনোসরের প্রাচীন রোগ প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করে তিনি এমন ওষুধ তৈরি করতে পারবেন যা মানব জাতির জন্য অত্যন্ত উপকারী হবে। কিন্তু জনসাধারণ তাকে পুরোপুরি বিশ্বাস করে না। মানুষের সন্দেহ হয় যে এটি একটি বিপজ্জনক পরীক্ষা। আর এরপর গল্পের আসল মোড় আসে যখন ডসান এবং তার দলের বিজ্ঞানী ডক্টর ভো গোপনে একটি নতুন পরীক্ষা শুরু করেন। তারা একটি নতুন পণ্য তৈরি করতে ডাইনোসরের ডিএনএ ব্যবহার করেন। তারা এক বিশেষ ধরনের ঘাস ফড়িং তৈরি করেন, কিন্তু এগুলো সাধারণ পঙ্গপাল নয়, এগুলো বিশাল, দ্রুত বর্ধনশীল এবং জিনগতভাবে পরিবর্তিত। কোম্পানিটি গোপনে এই পঙ্গপালগুলোকে কাছের মাঠে ছেড়ে দেয় এবং তারা ফসল ধ্বংস করতে শুরু করে। কিন্তু এর পেছনে আরও বড় একটি খেলা লুকিয়ে আছে। এই পঙ্গপালগুলো শুধু সাধারণ ফসল খায়, অথচ একই কোম্পানির উৎপাদিত বীজের দিকে তারা কোনো মনোযোগী দেয় না। পরিকল্পনাটি সহজ: বিশ্বের সমস্ত ফসল ধ্বংস করে দেওয়া এবং তারপর মানুষকে শুধুমাত্র সেই কোম্পানির বীজ কিনতে বাধ্য করা। কুকের আসল লক্ষ্য হল বিশ্বের খাদ্য ব্যবস্থা দখল করা। এই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা গেলেও তাতে তার কিছু যায় আসে না। এই প্রেক্ষাপট তৈরি হওয়ার পরই জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়নের আসল গল্প শুরু হয়। গল্পটি বোঝার জন্য এটিকে দুটি ভাগে দেখানো হয়েছে, এবং প্রথমে আমরা প্রধান চরিত্রগুলো নিয়ে কথা বলবো। এক রাতে এলি এবং তার সঙ্গীরা একটি অবৈধ ডাইনোসর প্রজনন খামারে গোপনে প্রবেশ করে। তারা সেখানে যা যা ঘটছে তার সবকিছু রেকর্ড করে এবং বন্দি করে রাখা একটি বাচ্চা ডাইনোসরকে উদ্ধার করার চেষ্টা করে। বাইরে দাঁড়িয়ে থাকা তাদের সঙ্গী সাহায্য করার জন্য ভেতরে ছুটে লাগিয়ে পারে না, কিন্তু তাদের কার্যকলাপ দ্রুত ধরা পড়ে যায় এবং নিজেদের জীবন বাঁচানোর মরিয়া চেষ্টায় তারা তাদের গাড়ি নিয়ে সোজা ডাইনোসর ভরা এলাকায় ছুটে চলে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তাদের জীবন বিপন্ন হয়, কিন্তু তারপর একটি ট্রাইসেরাটপস তাদের সাহায্যে এগিয়ে আসে এবং তারা কোনো মতে পালিয়ে যায়। এই বিপজ্জনক অভিযানের পর তাদের সঙ্গী স্পষ্টভাবে ঘোষণা করে যে সে আর এটা করবে না। এলির উদ্দেশ্য সঠিক ছিল, সে ডাইনোসরদের বাঁচাতে চেয়েছিল, কিন্তু এই পথটি ছিল অত্যন্ত বিপজ্জনক। এবার গল্পটি আমাদের প্রধান চরিত্র ওয়েলের দিকে মোড় নেয়। সে এলি এবং তার ক্লোন করা মেয়ে ম্যাগিকে নিয়ে একটি শান্ত জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। তাদের সাথে আরও কয়েকজন লোক থাকে এবং তারা সবাই কাঠ কাটা বা ডাইনোসরের যত্ন নেওয়ার মতো সাধারণ জীবনযাপন করে। কিন্তু তারা এই জায়গাটি কেন বেছে নিয়েছিল? কারণ ম্যাগি এখন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছে। সে একজন ক্লোন এবং তার এমন বিশেষ ক্ষমতা রয়েছে যা বিজ্ঞানের জন্য মূল্যবান। এই কারণেই অনেকে তাকে ধরতে চায়। কিন্তু ম্যাগি বড় হচ্ছে এবং নিজের স্বাধীনতা চায়। এই বিষয়টি নিয়ে ওয়েনের সাথে তার প্রায়ই ঝগড়া হয়, এবং ওয়েন যেখানেই থাকে র্যাপ্টার ব্লুও সেখানেই থাকে। কিন্তু এবার একটি পার্থক্য আছে: ব্লু আর একা নয়, তার সাথে তার ছোট সন্তান আছে। মা হওয়ার পর ব্লুয়ের স্বভাব আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। সে তার সন্তানের ব্যাপারে খুব সতর্ক। কিন্তু একদিন কিছু লোভী শিকারী একটি বিপজ্জনক ফাঁদ পেতে ব্লুয়ের সন্তানকে ধরে ফেলে। একই সময় বাইরে যাওয়া ম্যাগিও তাদের হাতে ধরা পড়ে, অর্থাৎ তারা দুজনেই এখন একসাথে অপহৃত। যখন ওয়েন এই কথা জানতে পারে, সে সাথে সাথে তাদের থামাতে চেষ্টা করে, কিন্তু সামনের লোকগুলো সংখ্যায় বেশি ছিল। তাদের কাছে যানবাহন এবং অস্ত্রশস্ত্র ছিল এবং ওয়েন কিছুই করতে পারছিল না। সে শুধু তাদের নিয়ে যেতে দেখল। তারপর সে সাথে সাথে ফিরে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করল এবং এলির সাথে মিলে তাদের উদ্ধার করতে রওনা দিল। কিন্তু তারা যখন চলে যাচ্ছিল তখন ক্রুদ্ধ ব্লু তাদের পথ আটকে দেয়। ওয়েন তার সন্তানকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়, কিন্তু ব্লুয়ের রাগ একটুও কমেনি। সে ওয়েনের হাতে একটি চিহ্ন এঁকে দেয়, যেন সতর্ক করে দিচ্ছে যে তার সন্তানকে ফিরিয়ে না দিলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ওয়েন এবং এলি তাদের পুরনো বন্ধু ব্যারির সাথে দেখা করে, যে এখন একজন সরকারি এজেন্ট হয়ে অবৈধ ডাইনোসর ব্যবসার বিরুদ্ধে কাজ করছে। ব্যারির সাহায্যে তারা একটি গোপন ডাইনোসরের কালো বাজারে পৌঁছায়, যেখানে তারা একটি গোপন অনুসন্ধান শুরু করে। এই জায়গাটা নরকের চেয়ে কম নয়, সর্বত্রই অদ্ভুত সব দৃশ্য। ডাইনোসরের লড়াইয়ের আয়োজন করা হচ্ছে, তাদের কেনা বেচা করা হচ্ছে
এবং আশ্চর্যজনকভাবে কিছু জায়গায় ডাইনোসরের মাংসও রান্না করা হচ্ছে। ব্যারি তাদের সতর্ক করে দেয় যে এখানে সব ধরনের বিপজ্জনক লোক রয়েছে, তাই তাদের প্রত্যেকটি পদক্ষেপ সাবধানে বিবেচনা করতে হবে। এদিকে এলি বাথরুমে একটি মহিলার সাথে দেখা করে। কথোপকথনের সময় এলি ম্যাগির একটি ছবি না দেখিয়ে থাকতে পারে না এবং তার সম্পর্কে জিজ্ঞাসা করে। আশ্চর্যজনকভাবে দেখা যায় যে এই একই মহিলা সেই দলের অংশ ছিল যারা ব্লুয়ের বাচ্চাকে নিয়ে গিয়েছিল। সে জানায় যে সে ম্যাগিকেও সেখানে দেখেছিল, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সে বেশি কিছু বলতে পারেনি। ঠিক তখনই চোরা শিকারী দলের নেতা রেন ডেলাকট তার লোকজনকে নিয়ে এসে পৌঁছায়। সে একটি বড় চুক্তি সম্পন্ন করতে এসেছে। মক্কিলের এমন বিশেষ প্রশিক্ষিত র্যাপ্টার চাই যারা লেজার সংকেত ব্যবহার করে তাদের শিকারকে শনাক্ত করে এবং আক্রমণ করতে পারে। ঠিক যখন চুক্তিটি চূড়ান্ত হতে যাচ্ছিল তখন এজেন্টরা হঠাৎ করে জায়গাটিতে হানা দেয়। এরপরই চরম শৃঙ্খলা শুরু হয়। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। ওয়েন এগিয়ে গিয়ে রেনকে তাড়া করে এবং দুজনের মধ্যে একটি বিপজ্জনক ধাওয়া শুরু হয়। পুরো কালোবাজারটি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। যখন রেন পালানোর কোনো পথ খুঁজে না পায় তখন সে চালাকি করে সবাইকে বিভ্রান্ত করার জন্য একটি বিশাল ডাইনোসর ছেড়ে দেয়, কিন্তু এই পরিকল্পনাটি তার উপর উল্টো ফল দেয়। ওয়েন তাকে ধরে ফেলে, মাটিতে চেপে ধরে এবং মেজির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু রেন সরাসরি তাকে বলে দেয় যে মেজি তার কাছে নেই, তাকে অন্য একজনের হাতে তুলে দেওয়া হয়েছে। সে সান্তোসের নাম ধরে ডাকে, যে এই পুরো চুক্তির পেছনে নারী। ঠিক তখনই একটি বিশাল ভয়ঙ্কর ডাইনোসর হঠাৎ মুক্ত হয়ে রেনকে আক্রমণ করে। চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও খারাপ দেখে সান্তোস তার বসকে খবর দেয়, কিন্তু তখনই এলি তার অলক্ষ্যে তার কাছে চলে আসে। সান্তোস, যে খুব একটা বিশ্বাসী নয়, চাপের মুখে সত্যিটা বলে দেয়। সে জানায় যে মেইজিকে বায়োসিন কোম্পানিতে পাঠানো হয়েছে। ঠিক তখনই ভয়ঙ্কর ডাইনোসরটি আবার তাদের তাড়া করতে শুরু করে এবং নিজের জীবন বাঁচাতে এলি উঁচু থেকে লাফ দিয়ে একটি গাড়ির উপর পড়ে। ঠিক তখনই সেই একই মহিলা একটি গাড়ি করে পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি এলিকে সাহায্য করেন এবং তাকে বলেন যে মেইজিকে বায়োসিনে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, তিনি তাদের সেখানে পৌঁছে দেওয়ার জন্য একটি বিমান উড়িয়ে দেওয়ারও প্রস্তাব করেন। এই কথা শুনে ওয়েন দ্রুত তার বাইকে চড়ে তাদের পিছু ধাওয়া করে, কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। প্রশিক্ষিত র্যাপ্টরটি তখনও তাদের তাড়া করছিল এবং ঠিক যখন তারা তিনজন বিপদ থেকে বাঁচার জন্য শেষ চেষ্টা করছিল, বিমানটি উড়াল দেয় এবং তারা কোনো মতে মাটির উপর দিয়ে উড়ে গিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। এখন গল্পটি একটি নতুন মোড় নেয়। গল্পের কেন্দ্রবিন্দু পুরানো চরিত্রগুলোর দিকে ঘুরে যায়, যেখানে আমাদের পরিচয় হয় প্যাথোলজিস্ট এলি স্যাটলারের সাথে এবং অনেকদিন পর দেখা হয় কুকুর অ্যালান গ্র্যান্টের সাথে। এলি তাকে একটি অদ্ভুত বড় ঘাস ফড়িং দেখায়। এলির সন্দেহ হয় যে এর পেছনে একটি বড় কোম্পানির হাত আছে। সে ব্যাখ্যা করে যে এই পঙ্গপাল দ্বারা আক্রান্ত মাছগুলোতে অবশিষ্ট একমাত্র ফসল হল সেই বড় কোম্পানির উৎপাদিত বীজ। এর মানে হলো কেউ চতুরতার সাথে পুরো খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সত্য উদ্ঘাটনের জন্য এলি সরাসরি কোম্পানির ডাইনোসর অভয়ারণ্যে গিয়ে এই পঙ্গপালগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করতে সিদ্ধান্ত নেয়। সে চায় গ্র্যান্ট তার সাথে যাক। শীঘ্রই তারা বিমানে করে সেখানে পৌঁছায় এবং কোম্পানির একজন কর্মচারী র্যাম তাদের স্বাগত জানায়। সে তাদের এলাকাটি সম্পর্কে বলে। তাদের সামনে সেই অতীত ডাইনোসরের দৃশ্যটি তুলে ধরা হয়, যা তাদের দুজনেরই স্মৃতি ফিরিয়ে আনে। র্যাম তাদের ব্যাখ্যা করে যে এখানে সবকিছুই পরিকল্পিত। তৃণভোজী ডাইনোসরদের জন্য আলাদা গাছপালা এবং মাংসাশী ডাইনোসরদের জন্য শিকারের ব্যবস্থা। কোনো ডাইনোসর যাতে পালাতে না পারি সেজন্য সবকিছু সাজিয়ে রাখা হয়েছে। একটি রিমোট কন্ট্রোল সিস্টেমও স্থাপন করা হয়েছে, যা প্রয়োজনে তাদের সবকিছু নিয়ন্ত্রণ করার সুযোগ দেবে। এই পাহাড়ি এলাকায় পৌঁছানো মাত্রই কোম্পানির সিইও লুইস ডসন তাদের স্বাগত জানান। তিনি গর্বের সাথে ঘোষণা করেন যে তার কোম্পানি অনেক প্রাচীন জিনগত রহস্য উন্মোচন করেছে এবং গুরুতর রোগের নিরাময় খুঁজে বের করার জন্য চিকিৎসা ক্ষেত্রে সেগুলো ব্যবহার করতে চায়। তিনি দাবি করেন যে তার একমাত্র উদ্দেশ্য হল মানবতাকে সাহায্য করা, অর্থ উপার্জন করা নয়। এরপর তিনি র্যামজিকে, এলি এবং গ্র্যান্টকে একটি বিশেষ ফোরামে নিয়ে যেতে নির্দেশ করেন, যেখানে আরেকটি পরিচিত মুখ তাদের পরিচয় করিয়ে দেয়, ইয়ান ম্যালকম। ফোরাম শেষ হওয়ার পর এলি এবং গ্র্যান্ট গোপনে ম্যালকমের সাথে কথা বলে এবং তার সাহায্য চায়। তারা তাকে জানায় যে সত্য উদ্ঘাটনের জন্য তাদের এই বিপজ্জনক পঙ্গপালগুলোর ডিএনএ নমুনা প্রয়োজন, কিন্তু সব জায়গায় নজরদারি চলছে। তাই ম্যালকম ধীরে ধীরে তাদের কাছে প্রকাশ করে যে সে কিছুদিন ধরে এই পঙ্গপালগুলো নিয়ে গবেষণা করছে এবং নমুনাগুলো কোম্পানির ভূগর্ভস্থ ল্যাবে সংরক্ষিত রয়েছে। তারপর সে বিচক্ষণতার সাথে এলিকে একটি ছোট জিনিস দেয়, যা এই অভিযানের চাবিকাঠি হিসেবে প্রমাণিত হবে। ম্যালকম এলিকে যে যন্ত্রটি দেয় তা কোনো সাধারণ বস্তু নয়। সন্দেহ এড়ানোর জন্য এটি সানল্যাব নামক ভূগর্ভস্থ গবেষণা এলাকায় যাওয়ার লিফটটি খোলার কাজে ব্যবহার করা যায়। ম্যালকম সাথে সাথে চলে যায়। এরপর কোম্পানির কর্মচারীটি শান্তভাবে এলি এবং গ্র্যান্টকে ল্যাবের চারপাশে ঘুরিয়ে দেখায় এবং ইচ্ছাকৃতভাবে তাদের একটি বিশেষ লিফটের কথা বলে, যা একটি গোপন এলাকায় নিয়ে যায়। সে এটাও স্পষ্ট করে দেয় যে সেখানে শুধুমাত্র বিশেষ অনুমতি নিয়েই প্রবেশ করা সম্ভব। এদিকে মেইজি এবং ব্লু এর বাচ্চাকে ডগের সামনে আনা হয়।
এখানেই একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশিত হয়। ডগ প্রকাশ করে যে মেয়েটি কোনো সাধারণ ক্লোন নয়, বরং শার্লট লকউড নামের এক নারী তার প্রযুক্তি ব্যবহার করে তাকে গর্ভে ধারণ করেছিল। জন্মের অল্প কিছুদিন পরই শার্লটের একটি মারাত্মক বংশগত রোগ হয়, তাই এই রোগ থেকে রক্ষা করার জন্য সে আগেই মেয়েটির ডিএনএ পরিবর্তন করে দিয়েছিল। এখন ডগ আশা করে যে মেয়েটি এবং ব্লু এর বাচ্চার জিনের সাহায্যে সেই বিপজ্জনক পঙ্গপালগুলোকে নিয়ন্ত্রণ করার একটি উপায় খুঁজে পাবে। কিন্তু ডসনের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। সে এই গবেষণা ব্যবহার করে শুধু টাকা কামাতে চায়। এদিকে এলি এবং গ্র্যান্ট পুরোপুরি প্রস্তুত হয়ে সৌর গবেষণাগারে চুপি চুপি প্রবেশ করে। তারা দ্রুত রূপান্তরিত ঘাস ফড়িংগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে, কিন্তু তারপর সবকিছু গোলমাল হয়ে যায়। মেজি তাদের পেছন থেকে চুপি চুপি এসে ব্লু এর বাচ্চাকে মুক্ত করে দেয় এবং হঠাৎ গবেষণাগারে একটি অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত ঘাস ফড়িংগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এলি এবং গ্র্যান্ট পালিয়ে যেতে সক্ষম হয় এবং সেই সময় তাদের সাথে মেজির দেখা হয়। এখন তারা তিনজন একত্রিত হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। ডসন বুঝতে পারে যে কেউ তার সিস্টেমে অনুপ্রবেশ করেছে। সে সাথে সাথে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও চালু করে দেয়। এদিকে বাইরে একটি বিশাল উড়ন্ত ডাইনোসর ব্ল্যাক পাইলটের চালানো প্লেনটিকে আক্রমণ করে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আকাশে আক্রমণ, মাটিতে বিপদ, আর সর্বত্র মৃত্যু ওত পেতে আছে। তারা জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তাদের কাছে মাত্র একটি প্যারাশুট অবশিষ্ট ছিল এবং সেটি এলিকে দেওয়া হয় নিজেকে বাঁচানোর জন্য। অসহায় হয়ে ওয়েন এবং বাকিরা নিজেদের জীবন ভাগ্যের হাতে ছেড়ে দেয়। এদিকে এলি কোনো মতে অবতরণ করতে সক্ষম হয়, কিন্তু তার প্যারাশুটটি একটি গাছে আটকে যায়। ফলে সে মাঝ আকাশে নড়তে অক্ষম হয়ে ঝুলে থাকে, আর বিপদ ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই একটি বিপজ্জনক থেরিজিনোসরস নিঃশব্দে এগিয়ে আসে। তার পদক্ষেপগুলো ভারী, কিন্তু তার দেহভঙ্গি অদ্ভুত এবং ভীতিকর। তার দৃষ্টিশক্তি দুর্বল, যে কারণে সে এলিকে দেখতে পায় না। কিন্তু কাছে দাঁড়িয়ে থাকা একটি হরিণ অতটা ভাগ্যবান ছিল না। এক আঘাতেই সেটি তার শিকারে পরিণত হয়। এলি বুঝতে পারে যে সে যদি সেখানে থাকে তবে এরপর তারই পালা। তাই সে ধীরে ধীরে নিজেকে মুক্ত করে এবং মাটিতে নামার পর নিঃশব্দে জলের দিকে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। কিন্তু তার সামান্যতম নড়াচড়াও ডাইনোসরটি টের পেয়ে যায়। এখন তার জীবন বাঁচানোর একটাই উপায় আছে। এলি সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়ে এবং দম বন্ধ করে লুকিয়ে পড়ে। উপরে ভয়ঙ্কর ডাইনোসরটি জল শুকে তাকে খুঁজে বের করার চেষ্টা করে। কয়েক সেকেন্ড এমনভাবে কেটে যায় যেন শত শত বছর কেটে গেছে, কিন্তু কোনোভাবে এলি পালিয়ে যায়। এদিকে ওয়েন এবং পাইলট মেয়েটিও কোনো মতে সেই বিধ্বস্ত অবতরণ থেকে বেঁচে যায়। কিন্তু তাদের বিপদ এখানেই শেষ নয়। যখন তারা পালানোর চেষ্টা করছিল, তখন পাইরাপ্টার নামের আরেকটি ভয়ঙ্কর ডাইনোসর তাদের তাড়া করতে শুরু করে। এটি সরাসরি বরফ শীতল জলে ঝাঁপিয়ে পড়ে এবং শিকারকে ঘিরে আক্রমণ করার চেষ্টা করে। দুজনেই প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ ওয়েন জলে পড়ে যায়, মৃত্যু মাত্র কয়েক ফুট দূরে। শেষ মুহূর্তে মেয়েটি তার হাত ধরে তাকে টেনে তোলে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। ডাইনোসরটি বরফ ভেঙে বেরিয়ে আসে এবং আবার তাদের পিছু নেয়। ভয়ে তারা দুজন একটি সরু পথ দিয়ে দৌড়ে লিফটের কাছে পৌঁছায়, আর লিফটের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে তারা কোনো মতে এই মারাত্মক বিপদ থেকে রক্ষা পায়। কিছুক্ষণ পর এলিকে খুঁজতে খুঁজতে তারা সেই একই জঙ্গলে এসে পৌঁছায় যেখানে তার প্যারাশুটটি কিছু রক্তের দাগ সহ পড়ে আছে। এখন তাদের মনে শুধু একটাই ভয়, এলি কি বেঁচে আছে, নাকি সেও এই বিপজ্জনক পৃথিবীর শিকার হয়েছে। রাত নেমে আসে। জঙ্গলটা আরও বেশি নীরব ও বিপজ্জনক হয়ে উঠেছে। এলি দ্রুত এগিয়ে গিয়ে একটি পুরনো কন্ট্রোল স্টেশন খুঁজে পায়। সে ভেতরে যায়, কিন্তু একটুও বিশ্রাম নেওয়ার সুযোগ পায় না। হঠাৎ সে কাছাকাছি কিছু নড়াচড়া টের পেয়ে সতর্ক হয়ে ওঠে। ঠিক তখনই একটি ডোলোফোসরস তার দিকে চুপি চুপি এগিয়ে আসে এবং আক্রমণ করতে উদ্যত হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি শক্তিশালী হাত তার গলা চেপে ধরে। ওয়েন ঠিক সময়ে এসে পৌঁছেছে। এখন তারা পুনরায় মিলিত হয়েছে, কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। এদিকে ডসন যখন আরও গভীরভাবে তদন্ত করে, সে দ্রুত সন্দেহ করে যে এই ষড়যন্ত্রের পেছনে ম্যালকামের হাত রয়েছে। সে অবিলম্বে এলি এবং অন্যদের অবস্থান ট্র্যাক করে এবং এক মুহূর্তও সময় নষ্ট না করে তাদের কেবিনটি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ার আদেশ দেয়। শীঘ্রই সবাই নিজেদেরকে এক গভীর অ্যাবারমাইন্ডে আটকা পড়া অবস্থায় আবিষ্কার করে, যেখানে বিপজ্জনক ডাইনোসররা সর্বত্র ওত পেতে আছে। ক্রুদ্ধ ডসন ম্যালকমকে বরখাস্ত করে এবং তাকে উদ্ধার করার জন্য রামজিকে আদেশ দেয়। কিন্তু এখানেই আসে এক বড় মোড়। রামজি আসলে এলি এবং ওয়েনের পক্ষে।
ডসনের আদেশ মানার পরিবর্তে সে চুপিসারে ম্যালকমকে কাবু করে এবং অন্যদের উদ্ধারে সাহায্য করার জন্য তাকে একটি গাড়ি এবং একটি সম্পূর্ণ পরিকল্পনা দেয়। এদিকে এলি, গ্র্যান্ট এবং ম্যাগি কোনোমতে সেই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে খনির প্রস্থান পথে পৌঁছায়। কিন্তু ভাগ্য আবার খেলা করে। দরজাটি পুরোপুরি তালাবদ্ধ এবং ডাইনোসররা পেছন থেকে তাদের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই ম্যালকম এসে পৌঁছায়, কিন্তু সেও দরজার পাসকোড জানে না। সে বেশ কয়েকবার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। তারপর র্যামজি, যে সবকিছু পর্যবেক্ষণ করছিল, গোপনে সিস্টেম হ্যাক করে দরজাটি খুলে দেয় এবং সবাই শেষ মুহূর্তে পালিয়ে যায়। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। সত্য গোপন করতে ডস আরও একটি বিপজ্জনক পদক্ষেপ নেয়। সে ল্যাবের ভেতরে থাকা সমস্ত রূপান্তরিত পঙ্গপালকে পুড়িয়ে ফেলার আদেশ দেয়। কিন্তু এই সিদ্ধান্ত হিতে বিপরীত হয়। আগুনে পুড়ে মরার পরিবর্তে পঙ্গপালগুলো আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। জ্বলন্ত ল্যাব থেকে বেরিয়ে এসে আকাশে উড়ে তারা সর্বত্র ছড়িয়ে পড়ে এবং ধ্বংসযজ্ঞ চালায়। পুরো দৃশ্যটি একটি মহাপ্রলয়ের মতো দেখায়। এলি এবং বাকিরা এই সব কিছু প্রত্যক্ষ করে, কিন্তু তাদের থামার সময় নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেখান থেকে জীবিত বেরিয়ে আসা। এদিকে ম্যালকম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে গাড়িটি একটি ঢাল বেয়ে উল্টে যায়। এখানেই ভাগ্য আবার তার ভূমিকা পালন করে। ওয়েন, এলি, গ্র্যান্ট এবং ম্যাগি, পুরনো ও নতুন সব চরিত্র এক জায়গায় এসে জড়ো হয়। কিন্তু তারা একে অপরের সাথে পরিচিত হওয়ারও সুযোগ পায় না, কারণ ঠিক সেই মুহূর্তে জঙ্গলের সবচেয়ে বিপজ্জনক শিকারী গিগান্টোজরস তাদের সামনে আবির্ভূত হয়। বিশাল দৈত্যটি তাদের দিকে তেড়ে আসে এবং সবাই ভয়ে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। তাদের দম আটকে যায় আর প্রতিটি পদক্ষেপ ভারী মনে হয়। এখন একটাই প্রশ্ন, তারা কি সবাই মিলে এই শেষ বিপদের মোকাবিলা করতে পারবে, নাকি এটাই হবে তাদের শেষ পরিণতি? গিগান্টোজরসের ঘ্রাণ শক্তি এতটাই প্রখর যে এটি সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি টের পায়। বাধ্য হয়ে সবাই নিজেদের জীবন বাঁচাতে পর্যবেক্ষণ টাওয়ারে চড়ে বসে। মেইজি যেইমাত্র মাঝপথে পৌঁছায়, দৈত্যটি তার বিশাল মুখ খোলে এবং তাকে ধরার চেষ্টা করে। ভাগ্যক্রমে সে কোনো মতে পালিয়ে যায়, কিন্তু চূড়ায় পৌঁছেও বিপদ শেষ হয় না। টাওয়ারের উচ্চতা প্রায় দৈত্যটির উচ্চতার সমান, যার মানে এটি সরাসরি তাদের নাগাল পেতে পারে। এখন সবাই সত্যি আটকা পড়া। এই সংকটময় মুহূর্তে ডক্টর ম্যালকম একটি পদক্ষেপ নেন। তিনি একটি জ্বলন্ত ঘাস ফড়িং গিগান্টোজরসের দিকে ছুঁড়ে মারেন। যেইমাত্র এটি তার মুখে প্রবেশ করে, জ্বলন্ত যন্ত্রণা তাকে উন্মত্ত করে তোলে। ক্ষিপ্ত হয়ে এটি পুরো টাওয়ারটি ধ্বংস করতে শুরু করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে টাওয়ারটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এলির পা তারে জড়িয়ে যায় এবং তাকে নিচের দিকে টেনে নামানো হয়। পর মুহূর্তে দৈত্যটি তাকে ধরে ফেলে। সেই মুহূর্তে পাইলট মেয়েটি গুলি চালিয়ে দৈত্যটার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করে, আর অ্যালি সেই সুযোগে একটি বৈদ্যুতিক ব্যাটন তুলে নিয়ে সোজা তার চোখে ঢুকিয়ে দেয়। আঘাতটা এতটাই মারাত্মক ছিল যে গিগানোটোসরাস যন্ত্রণায় ছটপট করতে থাকে এবং তাদের ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। জ্বলন্ত পঙ্গপাল তখনও আকাশে উড়ছে, আগুন সবখানে ছড়িয়ে পড়ছে। পুরো পরিস্থিতিটা ভয়াবহ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। এখন ডসেনও আতঙ্কিত হয়ে পড়ে এবং অবিলম্বে সমস্ত কর্মীদের সরে যাওয়ার আদেশ দেয়। এদিকে পাইলট মেয়েটি একটি পরিকল্পনা প্রকাশ করে, যদি তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি পুনরায় চালু করতে পারে তবে সে পালাতে সক্ষম হবে। তারা ব্যক্তিগত বিমানে করে পালাতে পারে। তারপর সবাই সাথে সাথে কাজে ঝাঁপিয়ে পড়ে। তারা কন্ট্রোল রুমে পৌঁছায়, যেখানে এলিফ্যান্ট আগে থেকেই উপস্থিত ছিল। সে ব্যাখ্যা করে যে বিদ্যুৎ সরবরাহ খুবই কম, তাই সমস্ত সিস্টেম বন্ধ করে দিতে হবে এবং শুধুমাত্র প্রয়োজনীয় এলাকাগুলোতে বিদ্যুৎ পাঠাতে হবে। এরপর সবাই দলে দলে ভাগ হয়ে যায়। এলি এবং ইলাই সিস্টেমটি বন্ধ করার জন্য রওনা দেয়। ম্যালকম এবং র্যামসে তাদের পথ দেখায়। ওয়েন, গ্র্যান্ট এবং ম্যাগি ব্লুয়ের সন্তানকে খুঁজতে যায়, আর এদিকে পাইলট মেয়েটি বিমানটি প্রস্তুত করে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল, কিন্তু তারপর একটি বড় ধরনের বিপত্তি ঘটে। এলি সিস্টেমটি বন্ধ করার সাথে সাথেই এটি হঠাৎ করে স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যায়। পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে এবং মনে হয় যেন অন্য কেউ পুরো সিস্টেমটি নিয়ন্ত্রণ করছে এবং তাদের চলে যেতে দিতে চায় না।
গল্পের এই অংশে পরিস্থিতি পুরোপুরি খারাপ হয়ে যায়। রাত এবং অসহায়ত্বে চালিত হয়ে তারা দুজন একটি চরম সিদ্ধান্ত নেয়। তারা পুরো বৈদ্যুতিক সার্কিটটি ধ্বংস করে দেয়। এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপটি কাজ করে এবং ম্যালকম অবশেষে এয়ারবর্ন ডিটারেন্ট সিস্টেমটি সক্রিয় করে। দৃশ্যটি কুকের দিকে চলে যায়, যে তাড়াহুড়ো করে পালানোর হ্যাচ দিয়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং সে একটি অন্ধকার সুড়ঙ্গে আটকা পড়ে। পরিবেশটা ভয়ঙ্কর হয়ে ওঠে এবং তারপর ডাইনোসররা তাকে আক্রমণ করে। কুক তার নিজের ভুলের শিকার হয়। যে বিপদ সে অন্যদের জন্য ডেকে এনেছিল তা এখন তাকেই ধ্বংস করতে এসেছে। এদিকে জ্যাক এবং তার দল একটি সুসংবাদ পায়। তারা অবশেষে ব্লুয়ের বাচ্চাটিকে খুঁজে পায় এবং তাকে নিরাপদে নিয়ে আসে। সবাই যখন অ্যালিসের সাথে দেখা করতে যাচ্ছে, ঠিক তখনই ডাক্তার হঠাৎ আবির্ভূত হন। তিনি দাবি করেন যে সবকিছু এখনও ঠিক করা সম্ভব। তারপর তিনি একটি বড় রহস্য উন্মোচন করেন। শার্লেট মেয়েটির শরীরের ভেতরের কোষগুলো পরিবর্তন করে দিয়েছে। যদি সে এই রহস্যের সমাধান করতে পারে, তবে লোকেস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এই হুমকি থামাতে পারবে। হঠাৎ একটি হেলিকপ্টারের শব্দ শোনা যায়। ব্ল্যাক পাইলট মেয়েটি ঠিক সময়ে এসে পৌঁছায়। সবাই যখন বেরিয়ে যেতে উদ্যত হয়, তখন তাদের পথে একটি বিপজ্জনক টেরেক্স আবির্ভূত হয়। কিন্তু আসল চমক হল, টেরেক্সের লক্ষ্য দলটি নয়, বরং তার পেছনে দাঁড়িয়ে থাকা তার পুরনো শত্রু গিগানোটোসরাস। দুটি দানব একে অপরের মুখোমুখি হয় এবং কোনো কথা ছাড়াই এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। টেরেক্স আর সমস্ত শক্তি ব্যবহার করে, কিন্তু গিগানোটোসরাস আরও শক্তিশালী প্রমাণিত হয় এবং তাকে পরাজিত করে। তারপর পাইলট মেয়েটি একটি কৌশল করে। সে একটি সংকেত ফ্লেয়ার ছোড়ে, যা কাছাকাছি থাকা থেরিজিনোসরাসকে লড়াইয়ে টেনে আনে। দৃশ্যটি আরও বিপজ্জনক হয়ে ওঠে। দুটি ভয়ঙ্কর ডাইনোসর একসাথে গিগানোটোসরাসকে আক্রমণ করে। এই সুযোগ কাজে লাগিয়ে দলটি দ্রুত একটি ব্যক্তিগত জেটে চড়ে উড়ে চলে যায়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। টেরেক্স সুযোগটি কাজে লাগিয়ে গিগানোটোসরাসকে সোজোরে ধাক্কা দেয়, যার ফলে সেটি সোজা থেরিজিনোসরাসের বিপজ্জনক ধারালো নখের ওপর গিয়ে আছড়ে পড়ে। এখানেই গল্পের সমাপ্তি হয়। ইতিহাসের বৃহত্তম মাংসাশী ডাইনোসর ধ্বংস হয়ে যায় এবং রাজা হওয়ার পথে তার যাত্রা শেষ হয়। এরপর গল্পটি তার উপসংহারের দিকে এগিয়ে যায়। ইভা এবং তার দল বায়োসিন কোম্পানিকে তাদের গবেষণার জন্য আদালতে নিয়ে যায়। এদিকে ডক্টর ভু পঙ্গপালের হুমকিও নিয়ন্ত্রণ করেন। সে সকলের কাছে প্রকাশ করে যে এই সব কিছুর আসল কৃতিত্ব শার্লেট নামের এক মহিলার, যিনি এই সব কিছু সম্ভব করেছেন। এখন বায়োসিনের প্রাক্তন আবাসটি মানুষ থেকে দূরে একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ ডাইনোসর অভয়ারণ্যে রূপান্তরিত হয়। ধীরে ধীরে সমস্ত সংঘাত, বিপদ এবং অসুবিধা শেষ হয়ে যায় এবং পৃথিবী আবার শান্তিপূর্ণ হয়ে যায়। এখানেই একটি মহিমান্বিত ও স্মরণীয় সমাপ্তির মাধ্যমে গল্পটি শেষ হয়।